প্রতি বছর পরীক্ষা হবে। ওকে, আমি উত্তর থেকে পালিয়ে যাওয়ার জন্য আসিনি। বিজেপি দলটা একেবারে কোট আনকোট মুসলিম বিরোধী দল, কি উত্তর দেবেন আপনি? তো সেটা হচ্ছে বেঙ্গল মিন্স বিজনেস ছিল না, ওটা ছিল বেঙ্গল মিন্স বোমা, ওটা ছিল বেঙ্গল মিন্স মানে কি বলবো ঢপবাজি। আই এম সরি টু ইউজ দিস ওয়ার্ড। শিল্পের নামে কি ছিল? চপ শিল্প, চপ শিল্প, ঢপ শিল্প, চুরি শিল্প, কাঠমানি শিল্প। নমস্কার, আড্ডা 24/7 স্কিল বাংলা চ্যানেলের এই পডকাস্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তার পরিচয় নিশ্চয়ই আমাকে দিতে হবে না, কারণ রাজ্যবাসী আপামর জনগণ তাকে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন টিভি শোতে, ডিবেটে, বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকেন। রাজ্য বিজেপির প্রথম সারির নেত্রী কেয়া ঘোষ ম্যাডাম। ম্যাডাম, আপনাকে আমাদের সমস্ত স্টুডেন্টের তরফ থেকে, টিচারদের তরফ থেকে এবং আমাদের অডিয়েন্সদের তরফ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। ম্যাম, আপনাকে যে প্রশ্নগুলো করতে চাইবো সেগুলো টিভি ডিবেট ইত্যাদিতে তো আপনাকে পার্টি সম্পর্কেই প্রশ্ন করা হয়। আমরা জানতে চাইবো কেয়া ঘোষ মানুষটাকে, তো সেই নিয়ে কয়েকটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। কবে প্রথম মনে হয়েছিল যে রাজনীতিতে আসবেন? দেখুন, রাজনীতিতে আসাটা না আমার কাছে ভাই শুভদীপ, এটা মানে কি বলবো, একটা ঈশ্বর চেয়েছিলেন, হতে পারে বাই চান্স হতে পারে, মানে এরকম। আমি ছাত্র রাজনীতি করিনি, কিন্তু মানে সমর্থন ছিল, কিন্তু যেহেতু আমার কাছে অপশন দুটো ছিল, একটা তখন তো বামেদের মধ্য গগন, একদম গনগনে আগুন, তো আমার কখনোই সেভাবে বাম রাজনীতি আমাকে টানেনি। আর অপশন ছিল দক্ষিণপন্থী রাজনীতি, তো করিনি সেভাবে, সুযোগও হয়নি। পরবর্তীকালে চাকরি করেছি, মিডিয়াতে চাকরি করেছি, এত বছর, প্রায় 2 দশক 18 বছর চাকরি করেছি। তো তারপরে আমার হাজবেন্ডও বললেন অনেক দিন হলো, এবার একটু সমাজ সেবা করো। সেই সময় আমি হিন্দু জাগরণ মঞ্চ এবং হিন্দু জাগরণ মঞ্চের আমি মানে ওদের মানে এটা পদ অনুযায়ী বীরাঙ্গনা প্রমুখ, আমি দক্ষিণ 24 পরগনা এক্সটেন্সিভ কাজ করেছি, এবং সেটা একেবারেই সামাজিক কাজ। পীড়িতা মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তাদেরকে কাউন্সেলিং করা ইত্যাদি। এবং সব থেকে বেশি সেই সময় আমার যেটা লেগেছিল, দক্ষিণ 24 পরগনাতে মারাত্মকভাবে মানে গার্ল চাইল্ড ট্রাফিকিং, নারী পাচার মানে অত্যন্ত বেশি। তখন আমার কাছে একটা মানে কি বলবো আই ওপেনার যাকে বলে, যে এইভাবে অবাধে আমার রাজ্যের মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা অবাধে পাচার হয়ে যাচ্ছে। কতগুলোকে আমরা বাঁচাতে পারছি? 100টার মধ্যে 5 জনও যদি বাঁচাতে পারি সেটাও অনেকটা, মানে এত কম হারটা ছিল। তো যেহেতু আমরা তখন সরকারে নেই, যেহেতু আমরা তখন বিরোধীতেও নেই, কিন্তু আওয়াজটা তো কোথাও একটা বলতে হবে। তো সেই সময় কাকতালীয় ভাবেই রাজনীতিতে প্রবেশ, এবং আমি মানে আমাদের পার্টির যে মহিলা উইংটা, মহিলা মোর্চা বলি আমরা, সেইখানে আমি কাজ করতে শুরু করি। বেশ। এবং মহিলাদের যে মানে আগে আমরা যখন আমি ধরো মিডিয়াতে ছিলাম, যেটা দেখতাম যে আমরা খবরটা পড়তাম, একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, অমুক মেয়েকে তার পণের জন্য তাকে পিটিয়ে ফেলা হচ্ছে, প্রচুর ঘটনা। রাজনীতিতে এসে আমি দেখছি 2.5 বছর 3 বছরের বাচ্চা রেপ অ্যাসল্ট, সে ভিকটিম, এবং তারপরে আমরা যখন দেখা করতে যাচ্ছি, প্রশাসন, পুলিশ সর্বশক্তি দিয়ে আমাদের আটকাচ্ছে। আমরা তো বাচ্চাটাকে খালি তার পাশে থাকতে যাচ্ছি, তার বাড়িতে যদি অত্যন্ত হতদরিদ্র পরিবার, আমাদের নিজেদের ব্যাগে যখন যা ছিল 200 টাকা 500 টাকা যা যখন, সেটা পরিবারের হাতে তুলে দিতে যাচ্ছি, প্রশাসন আমাদের এলাও করছে না। তো এই যে জিনিসগুলো দেখেছি না মানে রাজনীতির শুরুর দিকে, তখন থেকে জেদটা আরো বেশি মানে দৃঢ় হয়ে গেছিল যে এর শেষ দেখে ছাড়তে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ, আপনাদের আড্ডা চ্যানেলের মাধ্যমে মানে ধন্যবাদ যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র মহিলা নয়, এই রাজ্যটাকে বাঁচাতে এই মানুষরা যারা আপনারা দেখছেন, আপনারা যারা এই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তাদের আমার হাত জোড় করে প্রণাম জানাই। ম্যাডাম, আপনার
মিডিয়ায় কাজ করা, তারপর হিন্দু জাগরণ মঞ্চ, এবং তারপর এই সূত্রে রাজনীতিতে প্রবেশ। কথার শর্ট এই আমার বলার অবস্থা খুব খারাপ, কিন্তু দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনার কথাকে রাখার একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। তো আমি যদি প্রথম থেকে শুরু করি, রাজনীতিতে আসার আগে 18 বছর আপনি বললেন মিডিয়াতে চাকরি করেছেন। সাংবাদিক হিসেবে জীবন, রাজনীতিবিদ হিসেবে জীবন, কোনটা কঠিন? দেখো, দুটোরই দুরকম চ্যালেঞ্জ আছে। আচ্ছা। সাংবাদিক তখন আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, আমাকে সত্যটা দেখাতে হবে, ঠিক, কোন রকম বায়াস না হয়ে। আমি দুটো ঘটনার কথা বলি, মানে একদম খুব মেমোরেবল, দুটো একেবারে কমপ্লিটলি বিপরীত দিকে। একটা হচ্ছে জ্ঞানেশ্বরীর দুর্ঘটনা, মনে আছে? তো সেই সময় আমাকে যেতে হয়েছিল স্পটে। ওকে। আমি 3 দিন ঘুমোতে পারিনি। জ্ঞানেশ্বরী যখন বলছে, একটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমৃতে আগুন লেগেছিল, মনে আছে? ঢাকুরিয়া আমৃতে। ঠিক তার আগের দিন আমার বাচ্চা, আমার মেয়ে, তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। এবং মানে যেদিন আগের দিন না, ভুল বললাম, মানে যেদিন রাত্রিবেলা, মানে তুমি ইংরেজি ডেট মতন হয়তো পরের দিনটা হয়ে গেছিল, সেই দিনই আমি আমার মেয়েকে নিয়ে দুপুরবেলা ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। ওইখানে আমি এবং আমার মেয়ে, আমরা দুজনেই ছিলাম। আমরা খুব ছোট্ট বয়সে ওর অ্যাপেন্ডিক্স মানে বার্স্ট করার মতো অবস্থা হয়েছিল। ওইটাতে আমি 7 দিন যেতে পারিনি। মানে আমার মনে হচ্ছিল যে আমার মেয়ে, মানে আমার কথা বাদ দাও, আমার সন্তান ওই জায়গাটাতেই ছিল। তো এই দুটো ঘটনা খুব নাড়া দিয়েছিল। এক, ভালো জিনিসও আছে সাংবাদিক হয়ে। আমি ছোটে গোলাম আলী খাঁ সাহেব, জগজিৎ সিং, সুষমা স্বরাজ, মণিরত্নম, এইরকম ব্যক্তিত্বদের ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম। বেশ। তো সবকিছুরই একটা মানে কঠিন সহজ দিক আছে। এবারে চলে আসে রাজনীতিতে আমার একটা জিনিস আমি মানে কোনো রাগঢাক না করে বলছি, যদি খবরটা বা সংবাদ মাধ্যমটা যদি ধরো মানে রিয়ালিটি শো হয়, সেখানেও কিন্তু সত্যি ঘটনা ঘটছে, এলিমিনেশন সব হচ্ছে। রাজনীতি হচ্ছে রিয়ালিটি। কারণ সেখানে তুমি আজকে দাঁড়িয়ে, তোমাকে যে ফোন করছে, ধরো দিদি আমাকে বাঁচান, আমাকে ওরা মারতে আসছে, তুমি 2 ঘন্টা বাদে জানো না যে সে মানুষটা কিন্তু আদৌ বেঁচে থাকবে কিনা। সাংবাদিকদের ক্ষেত্রে কি করবে, তারা যাবেন, কভারেজ করবেন, সেই মানুষটাকে কি ঘটনা ঘটেছে তুলে ধরবেন। আমার কাছে যে ফোন করছে, সে কিন্তু একদম তার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, তার জীবনের কোনো গ্যারেন্টি নেই। মানে এরকম তো ঘটনা হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে। তো দুটোর দুরকম চ্যালেঞ্জ আছে। মানে তুমি যদি দাঁড়িপাল্লায় মাপো বা ওজন করো, আমার মনে হয় সাংবাদিকদের প্রতিও এটা একটা অবমাননা হবে। এবং আমি যেহেতু নিজে এখন রাজনৈতিক কর্মী একজন, যারা রাজনীতি করেন, মানে আমি বাড়িতে 56 কোটি টাকা রেখে রাজনীতি বলছি না, সাধারণ যারা রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে অবমাননা করা। ম্যাডাম, আপনি রাজনীতিতে এলেন বৃহত্তর প্ল্যাটফর্ম পাওয়ার জন্য, আপনার সামাজিক কাজের। যদি রাজনীতিতে না আসতেন, তাহলে আজকের দিনের রাজনীতি সম্পর্কে আপনার সব থেকে বড় অভিযোগ কি থাকতো? সব থেকে বড় অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর একটা ফেরেববাজ এবং ফেরেববাজের দলকে কিভাবে বারে বারে চান্স দিয়েছে। মানে ভাবতে পারছেন, 56 কোটি তো বললাম, এখন ওই দুলাল চন্দ্র ভরের একটা তালমিছরি ছোটবেলায় আমরা সবাই খেয়েছি, লেখা থাকে নকল হইতে সাবধান, ছবি ও সই দেখে নেবেন। এখন এই ফেরেববাজের দলের যিনি রানী, তিনি বলছেন আসল তৃণমূল জিন্দাবাদ। মানে কি অবস্থা চিন্তা করো, একজন বলবে মৃত তৃণমূল, একজন বলবে হৃত তৃণমূল, একজন বলবে আহত তৃণমূল, একজন বলবে হত তৃণমূল। এইটা অবস্থা। তো এটা সব থেকে বড় আমার অভিযোগ বলো পশ্চিমবঙ্গবাসী হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যে 3 বার চান্স দিচ্ছে। হ্যাঁ, 2011-তে সবাই মনে করেছিল হ্যাঁ প্রকৃত পরিবর্তন আসছে, কিন্তু ওমা ওই ইংরেজিতে একটা কথা আছে, ফ্রম প্যান টু ফায়ার। তাই তো অবস্থা হয়েছিল। আমার দেখা, মানে আমাদের সবারই দেখাকালীন আমরা দেখছি প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে কিছু বিশেষ খেলাধুলা ছাড়াও কি বেরোচ্ছে, 56 কোটি টাকা। আমরা দেখছি এই রাজ্যে 26,000 শিক্ষক, শুধুমাত্র কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা যারা ব্যাকডোর থেকে চাকরি পেয়েছে তাদের বাঁচাবে বলে, তারা রাতে ঘুমোতে গেলেন
আচ্ছা সরকারি চাকরিটা আছে, সকালে উঠে দেখছি চাকরি নেই। আমার এই সময় দেখেছি যে যখন একটা ভিকটিম রেপ ভিকটিম বলো, যে কোনো ভিকটিম বলো, তার ধর্ম দেখে তার আন্দোলন হয়, রাইট। এর থেকে লজ্জার কিছু হয় না। তো এই সময়টা পাল্টেছে, একদিকে স্বস্তি, আর ওই 15 বছরের একটা অভিমান বলো, অভিযোগ বলো, তো রয়েছে। ম্যাম, আপনার উত্তর থেকেই 4টে প্রশ্ন কিন্তু আমি করব। প্রথম কথা হচ্ছে, আপনি উত্তরটা কম দিতে হবে মনে হচ্ছে। লাস্ট 15 বছরের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ব্যাপারে বলছিলেন। আমরা প্রচন্ড ভাবে জানি, পিএসসি তে আমরা নিজেরা আন্দোলনে গেছি বারবার, ঠিক। কারণ সরকারি চাকরি ছাত্রছাত্রীদেরকেই আমরা পড়াই, ঠিক। তো স্টুডেন্টদের পাশে আমরা ছিলাম। আপনাদের সরকার হয়েছে এত বছর পর, আপনি নিজে হয়তো ক্যাবিনেটে নেই, কিন্তু যে দল সরকারে রয়েছে তার সামনের সারির নেত্রী হিসেবে আমাদের ছাত্রছাত্রীদেরকে কি আশ্বাস দেবেন যে এবার স্বচ্ছ রিক্রুটমেন্ট আমরা পাবো এবং প্রত্যেক বছর নিয়ম করে ভ্যাকেন্সি পূরণ হবে? দেখুন, আপনাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একদম মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিছু না রেখে প্রতি বছর পরীক্ষা হবে। ওকে। প্রতি বছর এসএসসি বলো, এসএলএসটি বলো, এগুলো পরীক্ষা হবে। ওএমআর শিট ক্ষেত্রে চূড়ান্ত মানে স্বচ্ছতা, এবং ওএমআর শিট আপনাদের দিয়ে দেওয়া হবে, বেশ, ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হবে, আপনি দেখে নেবেন কি করেছেন। মানে আমরা কি দেখেছি ভাবতে পারছো? কেউ হয়তো 7 পেয়েছে, তাকে 57 করে দেওয়া হয়েছে। একদম একদম। কেউ 57 পেয়েছে, তাকে 75 করে দেওয়া হয়েছে। এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তার মেয়ে কিভাবে টপার হন, এটা বোধহয় একটা রাস্তার ছোট্ট বাচ্চাও জানবে। তো ছেলেমেয়েরা এখন ভরসা করে পড়াশোনা শুরু করতে পারে, ভয় আউট, ভরসাহীন। একদম মন দিয়ে পড়াশোনা করো, নিজেদের মানে তৈরি করো, ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করো। সে স্বপ্ন বাস্তব করার দায়িত্ব আমাদের সরকারের, বিজেপি সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বে সে সরকার তোমাদের সব স্বপ্ন পূরণ করবে। এবং এর সঙ্গে একটা বিতর্কিত কথাও বলতে চাই। আমার মনে হয় তোমার মনে আসতে পারে, এই প্রশ্নটা উঠতেও পারে, ছাত্রছাত্রীদের মনে উঠতে পারে যে তাহলে নিটটা হলো, আমি জাস্ট এটাই টাইপ করলাম ফোনে, তাহলে নিটটা হলো কি করে। আমি সেটারও উত্তর দেব, আমি উত্তর থেকে পালিয়ে যাওয়ার জন্য আসিনি। নিটের ঘটনাটা কি হয়েছিল? প্রথম কথা, এটা প্রথমবার পেপার লিক হয়নি। নিট শুরু হয়েছিল ইউপিএ আমলে, প্রথম বছর পেপার লিক হয়েছিল, ঠিক, এবং বারে বারে হয়েছে। এইবারে যখন ঘটনাটা হলো, সরকার প্রথম কথা, ধর্মেন্দ্র প্রধান উনি তো নিজে পেপার লিক করেননি, সিস্টেমে গলদ ছিল, কারেক্ট। যারা যারা এর পেছনে মূল চক্রী তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে, জেলে ভরা হয়েছে। নিট রেকর্ড টাইমে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা কৃতকার্য হয়েছেন, 11 লক্ষ ছাত্রছাত্রী মাইন্ডেড কৃতকার্য হয়েছেন। এবারে দ্বিতীয়বারের পরীক্ষায় কিন্তু কোথাও কোনো গলদের, কোথাও কোনো অভিযোগ ওঠেনি, হয় না। তারপর সরকার কি করেছে? মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার মনে হয়েছে যে হ্যাঁ আমার দায় নেওয়া উচিত, অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত, উনি পদত্যাগ করেছেন। উল্টো দিকে মজাটাতে এবার শোনো, এটা তো বললাম সরকার কি কি করেছে, এবার মজার দিকটা শোনো। গতকাল সংসদে এই পেপার লিক বিরোধী একটা কঠোর আইন আনা হয়েছে, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা, 10 বছর জেল। একদম। ভাবতে পারছো সংসদে দাঁড়িয়ে যারা নিট পেপার লিকের আন্দোলনে গেছিলেন যন্তর মন্তরে, তারা বলছেন না, বিরোধিতা করছেন। তুমি দ্বিচারিতাটা ভাবতে পারো, হিপোক্রেসিটা ভাবতে পারো। এদের হচ্ছে আমরা দেশে কোনো কিছু ভালো হতে দেবো না, সিস্টেম যেরকম ওদের সময় চলছিল ওরকমই চলবে। যারা নিটের বিরোধিতা করছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, তারা যখন পাঞ্জাব, কয়েকদিন আগে পাঞ্জাব সরকারের ফার্মেসি এক্সামে পরীক্ষায় সেখানে পেপার লিক হয়েছে, যারা আন্দোলনরত ছাত্রছাত্রী তাদের রীতিমতো লাঠিপেটা করা হয়েছে। ঠিক দেখেছি আমরা তাদের সেটা। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ দাবি করা হবে না? এক কেরলেও এক ঘটনা ঘটেছে, তুমি কেরলের শিক্ষামন্ত্রী পদত্যাগ কেন দাবি করবেন না? অর্থাৎ যে কোনো অবিজেপি শাসিত রাজ্য, পাঞ্জাব হোক, কেরল হোক, কর্ণাটকা হোক, সেখানে যদি এরকম পেপার লিক হয়, আমি চোখে এরকম আড়াল করে রাখবো,
আর বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে আমরা আরশোলা, মাকড়সা, টিকটিকি, ছারপোকা এগুলোকে পাঠিয়ে দেব। এই দ্বিচারিতাটা বন্ধ হোক, এইটাই আমার বক্তব্য। যে নিট নিয়ে সরকার কঠোর পদক্ষেপ করেছে, কঠোরতম বন্দোবস্ত করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি সুন্দরভাবে বললেন কাকে আনা হচ্ছে, নন্দন নীলেকানিকে, যিনি আধার কার্ডের, যিনি আইইউডি, আমাদের যেগুলো আমাদের পরিচয়পত্র, মূল এখন পরিচয়পত্র, তার মাস্টার মাইন্ড যিনি, তাকে অনবোর্ড এসে যাতে ফুল প্রুফ একটা শিক্ষা ব্যবস্থা হয়। দেখো নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি সারা জীবন থাকবে না, যে সরকারই আসুক তারাও তো এটা সুবিধা পাবে একদম। তো এই জায়গায় আসলে এদের কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গে এরা 4 মে 2026 ফলাফলের পর এদের ফ্রাস্ট্রেশনের মাত্রাটা বেড়ে গেছিল। যেরকম জন্ডিস হলে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ব্লাড প্রেশার হলে প্রেশারের মাত্রা বেড়ে যায়, সেরকম এদেরও জন্ডিসের মানে ফ্রাস্ট্রেশনের জন্ডিস যেটা, সেটার মাত্রাটা বেড়ে গেছিল। ওরা ভাবছিল কিভাবে সরকারকে আমরা বিপর্যস্ত করতে পারি। তাই আজকে আমার কাছে তথ্য আছে, যন্তর মন্তরে যারা আন্দোলনে গেছিল নিশ্চয়ই কিছু ছাত্রছাত্রী ছিল, অস্বীকার করছি না, এবং ছাত্রছাত্রী থাকাটা তাদের অধিকার, আন্দোলন করাটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা কোন আন্দোলন আমাকে বুঝিয়ে দাও যে একজন 4 মাসের অন্তঃসত্ত্বা পুলিশ অফিসারকে তাকে এমন ভাবে হ্যাকেল করা, মারা, যে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এইটা কোন ধরনের আন্দোলন যেখানে শিক্ষার মানে শিক্ষা দপ্তর বিরুদ্ধে আন্দোলন? বলছে কাশ্মীর ভাঙা আজাদি। আরে আমি তো মনে করি এদের পুরোপুরি আজাদ করে দেওয়া উচিত, যেই দেশে তোরা ভালো থাকবে যা সেখানে, আমরা অন্তত পাপ বিদায় হব, পাপ মুক্ত হব। ধারা 370 ফেরত নিয়ে এসো, অর্থাৎ এদের ব্যথার জায়গাটা অন্য জায়গায়। নিট তো একটা বাহানা মাত্র। তো আপনি বলছেন গণতান্ত্রিক ভাবে ভোটে জিততে না পেরে সেই ফ্রাস্ট্রেশন থেকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই আন্দোলনকে ভুল পথে ঘোরানোর চেষ্টা হয়েছে। 100%। এবং তারপর আমরা দেখলাম যে এটাও শুনে নাও শুধু, আমাদের কাছে যে তালিকাটা এসছে, দিল্লি পুলিশ একদম ফেস রেকগনিশন করে করেছে। 2028 মানে 873 সম্ভবত, মানে 2800 জনের উপরে একদম দাগি ক্রিমিনাল ছিল সেখানে। তার মধ্যে 100 জনের উপর একদম খুনের আসামি, পক্সোর আসামি, ধর্ষক, যারা একদম অফিসিয়াল স্বীকৃত ধর্ষক, এইরকম সব লোকদের নিয়ে 873 জন লোককে নিয়ে তারা এসেছিল যন্তর মন্তরে। তাদের ইচ্ছেটা কি ছিল? এদের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। মানে যেখানে ককরোচ জনতা পার্টি থেকে বলা হচ্ছে যে সব এফআইআর তুলে নিতে হবে, বললেই হলো। কোনো ছাত্রের বিরুদ্ধে, আজকে তো কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্দোলনরত ছাত্রদের গায়ে হাত তোলা হবে না, তাদেরকে সবকিছু থেকে তাদের ক্ষমা করে দেবো, কারণ তাদের ভবিষ্যৎ আছে। আমি খুব স্বাগত জানাচ্ছি। কিন্তু ছাত্রদের নাম করে যেসব ওই টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য, যারা দেশকে অশান্ত করতে চেয়েছে, যারা দেশকে একটা এইরকম একটা কি বলবো চরম অস্থিরতা তৈরি করতে চেয়েছে, তাদেরকে ছাড়া হবে না। এবং সব থেকে বড় কথা, এটা নিয়ে তো প্রশ্ন আসবেই, এতে ফান্ডিং কোথা থেকে এসছে? সারাদিনে লক্ষ লক্ষ টাকার খাবার, প্রায় 2 মেট্রিক টন খাবার গতকাল ফেলে দিতে হচ্ছে, এত খাবার। আর এরাই বলে যখন শিব ঠাকুরকে যখন আমরা দুধ দিই, কত দুধ নষ্ট হচ্ছে। আরে তোরা খাবারটা নষ্ট করছিস, সেটা কি? পশ্চিমবঙ্গে অভয় আন্দোলনের সময় এক জিনিস দেখেছিলাম আমরা, ঠিক এই বাইরে থেকে কোথাও কাতার, কোথাও পাকিস্তান, কোথাও বাংলাদেশ থেকে এই যে এদের কাছে সাপ্লাই আসছে, এটা সোর্সটা কি জানতে হবে। সুতরাং যারা ছাত্রছাত্রী, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা আন্দোলন করবে, আন্দোলন করাটা তোমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা ছাত্রছাত্রীর আড়ালে, যারা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য, কাউকে ছাড়া হবে না। বেশ ম্যাম, এরপর এই ঘটনা থেকে আমি একটা অন্যদিকে জিজ্ঞেস করতে চাইবো আপনাকে। আমরা দেখলাম ছাত্রদের এই আন্দোলনের সময় ইনস্টাগ্রাম, যেটা ছাত্রছাত্রীদের বা টিনেজারদের মেন প্ল্যাটফর্ম, সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। প্রাইম মিনিস্টার মোদি তিনি 3টে ভিডিও আপলোড করলেন এবং গোটা অ্যালগরিদম ঘেটে গেল এবং বিশ্ব রেকর্ডও হয়ে গেছে ওনার ভিউজে। এবং এটা যেটা হলো সেটা হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে স্বয়ং প্রাইম মিনিস্টার একটা ডিরেক্ট কমিউনিকেশন স্থাপন করতে চেষ্টা করছেন, যাতে স্টুডেন্টরা অ্যাসিওর্ড হয় এবং ওরাও আপডেট পায় কি কাজ চলছে। ঠিক। আপনার কোথাও মনে হয় না যে গভর্নমেন্ট হয়তো অনেক জায়গায় অনেক কিছু কাজ করছে,
কিন্তু সেটা সাধারণ জনগণকে জানানোর ক্ষেত্রে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। যেমন আমাদের রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে ক্যাওস, কনফিউশন, ফেক নিউজ ফেলার লোক তো অনেক আছেই, কিন্তু গভর্নমেন্ট সেটাকে যতটা ক্ল্যারিটি জানাতে পারে মানুষকে, সেখানে কোথাও গভর্নমেন্টের আরো কিছু করার আছে? দেখো, এটা তো অস্বীকার করার উপায় নেই যে কিছু না কিছু মিসকমিউনিকেশন থাকতেই পারে। একটা 140 কোটি মানুষের দেশ, ঠিক, যারা বড়াই করে ওই দেশে যাও, ওই দেশে দেখো। বলেছিলেন আমরা কোভিড এর সময় নিউজিল্যান্ড, ইটালি কি সুন্দর ওরা ম্যানেজ করছে। ইটালিতে খুব খারাপ, খুব ভয়ঙ্কর অবস্থা, অথচ ওদের নাকি হেলথ কেয়ার সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। সেখানে আমার এই 140 কোটি দেশের প্রধানমন্ত্রী রেকর্ড টাইমে এনশিওর করেছেন যে টিকা তৈরি হয়। এবং সেই সময় আমার মানে ব্যক্তিগতভাবে আমি ভীষণ গুণগ্রাহী যে মানুষটি, স্মৃতি ইরানি দিদি। আমি দিদি বলি, আমার দিদি মতন, আমাকে নিজের বোনের মতো স্নেহ করেন। আপনি চিন্তা করতে পারেন সেই সময় উনি বস্ত্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আমাদের সব পিপিপি কিট কিছু ছিলই না, কিন্তু আমরা তৈরি করার পরে আমাদের উদ্বৃত্ত হয়ে গেল। উইদিন বোধহয় 1-1.5 মাসের মধ্যে আমাদের এত পিপিপি কিট তৈরি হয়ে গেল, উদ্বৃত্ত হয়ে গেল। আমরা বিদেশে যখন ত্রাণ পাঠিয়েছি, টিকা পাঠিয়েছি, সেই সময় পিপিপি কিটও আমরা পাঠাতে পেরেছি। এটা হচ্ছে ভারতবর্ষ। মিসকমিউনিকেশন অস্বীকার করতে পারবো না, কিন্তু কোথাও হয়তো আমরা আরো প্রোঅ্যাক্টিভ হতে পারতাম। কারণ আমরা এখানে যা দেখি ভাই, যে ধরো 1 করলে 10 বলে, 10 করলে 100 বলে, আর 100 করলে তো হাজার লাখ কোটির ওপর কথা নেই। ভারত সরকার নিজেদের কাজটা নিজেদের করছে। আমাদের পিআর রাখার দরকার হয় না। আমাদের পিআর হচ্ছে সাধারণ মানুষরা, তোমার মতন, আমার মতন, বা আমি, ঠিক আছে আমি রাজনীতির লোক, যারা রয়েছেন স্টুডিওতে তাদের মতন মানুষ। ধরো তুমি গেলে জম্মু কাশ্মীর গেলে, যে জম্মু কাশ্মীর ভাবা যেত না ওই রকম, ওই যে একটা চেনাবের উপর যে ওই ব্রিজটা, মানে বিশ্বের অন্যতম দ্রষ্টব্য জিনিস, সেখানে তুমি ভিডিও করছো, ভারত সরকারের কথা বলছো। বন্দে ভারত ট্রেন, আমরা পশ্চিমবঙ্গ থেকে আগে দিল্লি, মানে আব দিল্লি দূর নেই এটা বলতে পারবো, যেরকম ভাবে বুলেট ট্রেন পশ্চিমবঙ্গ থেকে যাবে। তো ভারত সরকার নিজের না ওই ব্লোয়িং ইওর ওন ট্রাম্পেট করে না, আচ্ছা, কাজটা করে, লেট দ্য ওয়ার্ড স্পিক। আমি আজকেই তোমাদের এখানে আসবো বলে একটা তথ্য নিয়ে এসেছি। আমি তথ্য ছাড়া কথা বলি না, তো এটা তোমাদের জানা দরকার একটু মানুষেরও। দেখো, এয়ারপোর্ট 2014 আগে 74টা এয়ারপোর্ট ছিল, এখন 150-র বেশি হবে, 164। ওকে, আচ্ছা, এমবিবিএস এর সিট ছিল 51,348, এখন 1.28 লাখ। আচ্ছা, 1,28,000। আচ্ছা, আইএম আগে ছিল কটা? 13টা, 21টা হয়েছে। ঠিক। আচ্ছা, এইমস 7টা ছিল, 23টা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গে তুমি যদি আইআইটি ছিল 11টা, এখন সেই 23টা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে রাস্তা 91,287 কিলোমিটার মাত্র তৈরি হয়েছিল, আর এখন 1,46,572 কিলোমিটার রাস্তা তো ভারতে এগোচ্ছে। ভারতেরই। কিন্তু এই নতুন ভারতে আমি যদি আপনাকে এই কথা জিজ্ঞেস করি যে আমাদের দেশে বেশ কিছু পার্সেন্ট মানুষের বক্তব্য যে সরকার এগোচ্ছে, দেশ এগোচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই দেশেই যারা মাইনরিটি কমিউনিটি, এই সরকার তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, তাদেরকে নিয়ে এগোচ্ছে না। তো দেশ কি করে এগোবে যদি সবাই না এগোয়? এবং বিজেপি দলটা একেবারে কোট আনকোট মুসলিম বিরোধী দল, কি উত্তর দেবেন আপনি? বিজেপি মুসলিম বিরোধী, অথচ এই বিজেপি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানিয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। আর যারা সো কল্ড অসাম্প্রদায়িক, তারা ক্ষমতায় এসেই সবার আগে এপিজে আব্দুল কালামকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি মনোনীত করেননি, ওনার মতন একজন মানুষকে। আচ্ছা, বিজেপি প্রচন্ড মুসলিম বিরোধী। যখন মুসলিম মা বোনদের 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাকের, যখন তাদের উপর একটা খাঁড়া ঝুলতো সবসময়, তরকারিতে নুন বেশি 3 তালাক, রুটি পুড়েছে 3 তালাক, SMS এ 3 তালাক, ফোনে 3 তালাক, তো এই মুসলিম মা বোনদের পাশে কে দাঁড়িয়েছিল? সেই বিজেপি। আর সকল যারা অসাম্প্রদায়িক,
তারা কিন্তু তখন ভোট ব্যাংক, না না আমরা এইসব মানি না, এটা বিজেপি। আচ্ছা, বিজেপি এতটা অসাম্প্রদায়িক, অথচ যখন তুমি যে কোনো তুমি খুলে নাও যে কোনো সরকারি পোর্টাল, তাতে যদি যারা লাভার্থী অর্থাৎ যারা গ্রহীতা সরকারি প্রকল্পে, তুমি নাম পাবে, হিন্দু নাম পাবে, মুসলিম নাম পাবে, খ্রিস্টান নাম পাবে, জৈন পাবে, সব রকম ধর্মের পাবে। অর্থাৎ রেখা থেকে রহিমা সবাই কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পান। ঠিক। যারা বাড়ি পেয়েছেন পশ্চিমবঙ্গে, হয়তো দূরে যেতে হবে, আমি পশ্চিমবঙ্গে, আমি বাংলার সামান্য রাজনৈতিক কর্মী, আমি বাংলার কথাই বলি। বাংলায় যতজন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে, তার মধ্যে কতজন মুসলিম দেখে নাও, কোনো সেখানে ভেদাভেদ হয় না। দ্বিতীয় আরেকটা খুব চমকপ্রদ তথ্য দিচ্ছি, একটা মুদ্রা লোন হয়, হ্যাঁ, ব্যবসার জন্য মুদ্রা লোনের মেয়েদের এবং ছেলেদের একটা ভাগ যদি করি, আমি যদি মেয়েদের ধরেও নিই যে শতকরা 50% মেয়েরা মুদ্রা লোন পেয়েছে, ওই 50%-র মধ্যে ম্যাক্সিমাম যে শতাংশ মুদ্রা লোন পেয়েছে সেগুলো মুসলিম মহিলারা। বেশ। অথচ বিজেপি নাকি মুসলিম বিরোধী। এই ছেদো কথাগুলো না চলবে না, অনেক দিন হয়ে গেছে। আর যারা সোকল্ড অসাম্প্রদায়িক তারা বলেন দুধেল গায়ে লাথি আমরা খাবো, তারা দুধেল গায়ে তোষণ করবেন। আসলে তফাৎটা হচ্ছে বিজেপি যারা ভারতীয় মুসলমান, যারা রাষ্ট্রবাদী মুসলমান, তাদের পাশে থাকে, আর এরা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন, ওখান থেকে এসছেন অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদের জন্য বুকটা চিন চিন করে। সুতরাং এটাই হচ্ছে তফাৎ। কিন্তু রাষ্ট্রবাদী মুসলিমদের আমরা যেরকম গুজরাটে আমি দেখেছি পরিসংখ্যান দেখে, সেটা অস্বীকার করার জায়গা নেই যে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির ইলেকশন প্রচুর মুসলিম ক্যান্ডিডেট বিজেপির তরফ থেকে দাঁড়ায়। পশ্চিমবঙ্গে সেই ঘটনা আমরা দেখতে পাবো? নিশ্চয়ই পাবে, কেন পাবে না। 2000 খুব ভুল না করে 19 বা 24-এ আমার খুব প্রিয় একজন মানুষ মাহফুজাদি রয়েছেন, মাহফুজাদি ক্যান্ডিডেট হয়েছিলেন আমাদের। বিজেপি মুসলিম বিরোধী, আমাদের মাইনরিটি মোর্চায় যিনি এখন হেড করেন আলিদা, তিনি আমার নিজের দাদার মতন। আচ্ছা, বিজেপি মুসলিম বিরোধী। আরেকটা ব্যক্তিগত কথা বলছি, আমার মেয়ের নাম যিনি রেখেছিলেন তার নাম ছিল বেলাল মোহাম্মদ। বেলাল জেঠু আমার পিতৃসম। আচ্ছা, তিনি নেই এখন এই দুনিয়াতে, পৃথিবীতে নেই, কিন্তু তিনি আমার মেয়ের নাম রেখেছিলেন। আমরা হচ্ছে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক। ভারতীয় জনতা পার্টি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন না সবকা সাথ সবকা বিকাশ, মানে আক্ষরিক অর্থে বলেন। কারণ ওই যে বললাম, রেখা বা রহিমার মধ্যে কোনো বিভেদ করা বিজেপির কাজ না। যারা বিভেদ করেন তাদেরকে মানুষ ইতিমধ্যেই একদম মাঠ ঝাড়ু মেরে জেটিয়ে বিদায় ঘর করে দিয়েছেন। সুতরাং এদের এই দ্বিচারিতা, এটা কত দ্বিচারিতা বলবো ভাই, বলতে বলতে তোমার সাক্ষাৎকার শেষ হয়ে যাবে, আমাদের আড্ডাটা শেষ হয়ে যাবে, এদের দ্বিচারিতা শেষ হবে না। ম্যাম, তো আপনাদের যেটা প্ল্যান, আপনি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, পিএম মোদির দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এবং সেই বিকাশের ক্ষেত্রে আমাদের রাজ্যের বিকাশের কথায় আসি। আপনি বলছিলেন যে এখানে তো 10 হলে 100 বলা হয়, 100 হলে লাখ বলা হয়। তো আমাদের রাজ্যে লাস্ট বেশ কিছু বছর বিজনেস সামিট, বিজনেস কনক্লেভ হয়েছে, সেখানে অনেক কমিটমেন্ট এসেছিল ইনভেস্টমেন্ট আসার, কিন্তু আমাদের স্টুডেন্টরাও আশা করেছিল যে নিজেদেরকে স্কিল্ড করলে চাকরি পাবে নতুন ভারতে। সেটা আমরা গ্রাউন্ড রিয়ালিটিতে দেখিনি, এবার দেখা যাবে। এতদিন পর্যন্ত আমরা যা দেখতাম ওই বিজনেস সামিটে, সেটা হচ্ছে বেঙ্গল মিন্স বিজনেস ছিল না, ওটা ছিল বেঙ্গল মিন্স বোমা, ওটা ছিল বেঙ্গল মিন্স মানে কি বলবো ঢপবাজি। আই এম সরি টু ইউজ দিস ওয়ার্ড। শিল্পের নামে কি ছিল? চপ শিল্প, ঢপ শিল্প, চুরি শিল্প, কাঠমানি শিল্প, সিন্ডিকেট রাজ শিল্প, তোলাবাজি, এইগুলো শিল্প ছিল, কাশফুলের বালিশটা বাদ দিয়ে। এবং খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ওই এপাং ওপাং ঝপাং কবিতা লিখে কবিতাকে শিল্পের পর্যায়ে কার্যত নিয়ে গেছিলেন, লাটে তুলে দিয়েছিলেন। যাই হোক, সেখান থেকে আমরা ফিরে এসেছি। আমাদের এখানে আমি কিছু বলার আগে, লেট মাই পার্টিজ অর মাই গভর্নমেন্টস অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। কেন বলছি? আমাদের ওখানে যেটা আমরা দেখেছিলাম, এই সরকার আসার মানে 100 দিনের রিপোর্ট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পেশ করবেন। ইতিমধ্যেই আমুল তাদের কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, লাক্স কোজি করেছে, শ্যাম স্টিল করেছে, ইতিমধ্যে আরো বহু কারখানা, আমি নাম স্বাভাবিকভাবে হয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় শিল্পমন্ত্রী বলবেন, আমি নামগুলো বলছি না, কিন্তু হবে।
যে টাটা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিল সে টাটাও ফিরবে। বলছেন পশ্চিমবঙ্গের চাকরি হবে, এটা আমাদের প্রতিশ্রুতি যে আমার বাংলার ছেলে মেয়েরা বাংলাতে থেকে বাংলায় চাকরি করে বাড়ি ফিরে মায়ের হাতে ডাল ভাত আলুর তরকারি, কপির তরকারি, ঢেঁড়স, আমার প্রিয় মাছের ঝোল, ডিমের ঝোল, যা ইচ্ছা খাবে বাংলায় খাবে। বাঙালিকে পরিযায়ী হতে হবে না, বাঙালিকে পরিযায়ী হতে হবে না। সেটা সব দিক থেকে, মানে শিক্ষার দিক থেকে তো বাচ্চারা পরিযায়ী হয়ে গেছে। এখানে তুমি ভাবতে পারছো শুধুমাত্র ওই ওবিসি বি দিয়ে ব্যাকডোর থেকে মমতা ব্যানার্জি নিজের পছন্দের দুধেল গায়ে তোষণ করবেন বলে উনি দীর্ঘদিন নিট পরীক্ষার ফলাফল আটকে রেখেছিলেন। কই সেটা নিয়ে তো কেউ আন্দোলন করছে না। এক সময় যখন মাধ্যমিক পরীক্ষায় মানে লিক হওয়াটা প্রায় অমাবস্যা পূর্ণিমার মতন হয়ে গেছিল যে নিশ্চিত হবেই, সেখান থেকে আমরা অবস্থান ঘোরাচ্ছি, কই সেটা নিয়ে কেউ বলছে না কেন? আসলে এদের বললাম দ্বিচারিতা। সুতরাং আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা আরেকবার বলছি, আশ্বস্ত করছি পশ্চিমবাংলায় শিল্প আসবে, পশ্চিমবাংলায় কর্মসংস্থান হবে এবং পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা আমাদের যারা ট্যালেন্ট তারা আমার বাংলাতে থেকে নিজেদের ট্যালেন্ট বিকশিত করবেন। পরের বার ভোটের আগে আমরা এই ক্লিপিংসটা আশা করি প্লিজ চালাতে পারবো 100%। আমি খুব ঠিক গর্বের আছে। সঙ্গে বলছি যে এটা চালাবে এবং তুমি বলবে যে দিদি আপনি যেটা বলেছিলেন আপনার দল সেটা করে দেখিয়েছে বা আপনার সরকার সেটা করে দেখিয়েছে। বেশ। কারণ ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে দেখবেন আমাদের যা ঘোষণাপত্র বা সংকল্পপত্র সেগুলো আমরা পূরণ করি, আপনি মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন, আমরা পূরণ করে দিই এবং আরো হবে। পশ্চিমবঙ্গ শিল্পের ক্ষেত্রে আমরা এতদিন গুজরাটকে বা মহারাষ্ট্রকে আমরা হিংসা করতাম, ওরা আমাদের ইচ্ছে দুধে ভাতে ভাবতো, উল্টোটা হবে এইবার। মানে এবার বাংলা, বেশ। মহারাষ্ট্র, গুজরাট বা যে কোনো রাজ্য যেখানে শিল্প আছে তারা ঠেলা সামলা। বেশ, আমরা আশা করে থাকবো সেটা হওয়ার জন্য একজন বাঙালি হিসেবে। নিশ্চয়ই। ম্যাডাম, অন্য একটা প্রশ্নে যাব। আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতার কথা যে কোনো জায়গায় কোনো অঘটন ঘটলো, দুর্ঘটনা ঘটলো, সেখানে যেতে পর্যন্ত দেওয়া হতো না, কথা বলতে দেওয়া হতো না। যখন আপনারা বিরোধী ছিলেন, বিরোধী রাজনীতি করতেন, বিরোধী রাজনীতি করতে গিয়ে এইরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যেটা সব থেকে বেশি মনে পড়ে, এরকম কিছু শেয়ার করতে চাইবেন? দু তিনটে আছে, অনেকগুলোই আছে, তার মধ্যে দু তিনটে বলছি। একটা তো যখন অভয়ার বাবা মাকে দেখি প্রতিবারই, আচ্ছা, মানে কাকিমা, ওনার মুখের দিকে তাকাতে পারি না। উনি আমাদের এই বোনটি চলে যাবার পরে উনি খেতেন না, খাবার টেবিলে বসে উঠে যেতেন দু গড়াস খাবার খেয়ে। একদিন আমি গেছি তার বাড়িতে দুপুরবেলায়, তুমি রান্না করো আমি খাবো, খেতে বসেছি, ব্যাস ওরকমই দু এক গড়াস নিয়ে কাঁদতে কাঁদতে উঠে গেলেন। ভীষণ কষ্ট হয়েছিল। মানে সে তো আমার, তাকে আমি পার্সোনালি চিনতাম না, কিন্তু এত কষ্ট দিয়ে মেরেছে বা মেয়েটাকে না, এটা একটা, আমি এখনই ইমোশনাল হয়ে পড়ি অভয়ের কথা শুনলে। একটা 2.5 বছরের বাচ্চা, খেয়াদহ বলে একটা জায়গা আছে, আচ্ছা, সে বাচ্চাটা মানে তোমার ট্রাইবাল বাচ্চা, সেই বাচ্চাকে রেপ করা হয়েছিল। রেপ করে 50 বা 52 বছর ওদের পঞ্চায়েত প্রধান, কি নাম, গিয়াসউদ্দিন বা কিছু একটা নাম, তাকে রেপ করে মাটিতে পুঁতে দিয়েছিল। প্রায় বোধহয় মাসখানেক বাদে বাচ্চাটার দেহ উদ্ধার করা হয়। খবরটাকে পুরো চেপে দেওয়া হয়েছিল। এই যে বললাম না আমাদের যেতে দেওয়া হয় না, আমরা গেলাম, মাটা হাউ হাউ করে কাঁদছে, বাবাটা বলছে যে আসতে হবে না। আমরা শুনলাম বাবাটা নেশা টেশা করেন, তার হাতে কিছু টাকা গুঁজে দিয়েছে। সে রীতিমতন মেয়েকে বা মেয়ে যন্ত্রণা দিয়ে যে মারা গেছে সেই যন্ত্রণাকে বেঁচে দিল, চোখের সামনে দেখলাম, ওটা খুব নাড়া দিয়েছিল। আর একটা খুব মানে অভিজ্ঞতা রাজনীতি করতে গিয়েই, সেটা হচ্ছে যে মানুষের ভালোবাসা যেটা পেয়েছি, মানে অকৃত্রিম ভালোবাসা। একটা ঘটনা নাড়িয়ে দিয়েছিল, এই ভোটের আগে আমাদের পরিবর্তন যাত্রা হচ্ছিল, তো আমার দায়িত্ব ছিল হচ্ছে বোলপুর, পূর্ব বর্ধমান এবং দুর্গাপুর, মানে এই ওই তো আমরা ওই পরিবর্তন যাত্রার যে আমাদের ভ্যানটা আছে, এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতা মঙ্গলকোট থেকে উনি আমাদের ভ্যানটায় জয়েন করবেন। আমি ছিলাম আর রুদ্র ছিল, রুদ্র নীল।
মাননীয় মুখ্যমন্ত্রী মানে তদানীন্তন বিরোধী দলনেতা জয়েন করবেন। মানে বিশ্বাস করবে না শুভদীপ, শুভেন্দু দা দাঁড়িয়ে আছেন, হাত নাড়ছে, লোকজন ফুলে করছে সাইডে। আমি এখানে থেকে দেখছি বৃদ্ধ 70-75 বয়স হবে, তারও বেশি হতে পারে। আমাদের যে গাড়িটায় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে, মোদিজির ছবি, উনি না জুতোটা খুলে মোদিজির ছবিকে প্রণাম করলেন। ওটা গায়ে এখনো বলতে কাঁটা লাগে। তো এগুলো প্রাপ্তি, অপ্রাপ্তি তো রয়েছে। কত দুঃখ হয়েছে, কত কষ্ট হয়েছে। এই যে শাড়ি ছেড়ে, কতবার শাড়ি ছেড়ে দিয়েছে আন্দোলন করতে গিয়ে, কতবার গ্রেপ্তার হয়েছি, কিন্তু ওই যে লক্ষ্যে অবিচল ছিলাম আমরা। 21-এর হারও আমাদের টলাতে পারে। তাই আজকে পশ্চিমবঙ্গে সঠিক সরকার পদ্মফুলের সরকার। এই যাত্রায়, এই জার্নিতে কখনো না কখনো এরকম তো অনেক কিছু নিশ্চয়ই কমেন্ট পেয়েছেন বা কমেন্ট দেখেছেন যে কিছুই সমাজের জন্য করতে চায় না, নিজের কোনো আখের গুছোতেই পলিটিক্সে এসছে। তখন মনে হয়নি কেন এলাম, কাদের জন্য এলাম, না আসলে ভালো হতো? যারা আমাকে চেনে জানে, তারা জানেন যে আমরা তো এমনিতে বিজেপি করি, সেটা আলাদা। আমার ব্যাগে যে ওই কার্ডটা থাকে, ডেবিট কার্ড, আচ্ছা, সেটাও আমার হাজবেন্ডের নামে। আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়েছি এখন। আমার গাড়ির যে তেলটা ভরি, সেটাও আমার নিজের বাড়ির টাকায় ভরি। আমরা তৃণমূল পার্টি নই, এটা আমি আমার উদাহরণ দিলাম। আমরা তৃণমূল পার্টি নই যে আখের গুছানোর জন্য পলিটিক্সে আসবো। যতটুকু যা আছে না, মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারবো। কারণ আমাকে বলতে পারবে না যে কেয়া ঘোষ দুর্নীতিগ্রস্ত, কেয়া ঘোষ চোর। ওই দাগটা যেন না লাগে। এবং সেটা মানে আমার খালি নয়, রাজ্য, কেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রিত্ব, এতগুলো তো তখন বিরোধীরা খুব খুব কঠোর বিরোধী আমরা পেয়েছি, রাজ্যে বলো কেন্দ্রে বলো। মোদী সরকারের বা মোদী জি যারা ক্যাবিনেটে রয়েছেন, কোথায় বড় কি, মানে আমি বলছি না এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বলছি না, সাধারণভাবে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে বলো তো? উত্তর হচ্ছে শূন্য। কারণ আমাদের সরকার তীক্ষ্ণ নজর দেন, এক তো যারা সরকারে রয়েছেন তাদের দিকে, দলের তরফ থেকেও তীক্ষ্ণ নজর দেওয়া হয়। নিজের দলের এই 4ঠা মের পরে আমার জেলার কতজন মানুষকে আমরা পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র তাদের বোধহয় ওই সাফল্যটা মাথার উপর উঠে গেছিল, ওইটা ওঠাতে দেওয়া যাবে না। সুতরাং মানুষের জন্য, মানে রাজনীতি তো আমরা যখন যাই জনতার কাছে ভোট ভিক্ষা করতে যাই, তো জনতা যেখানে দেবতুল্য, জনতা যেখানে জনতা জনার্দন, তাদের সঙ্গে চোট্টামি, তাদের যে ন্যূনতম অধিকার সেটা কেড়ে নেব, অতটা পাষণ্ড বিজেপি নয়, বা অতটা বলবো না, একটুও পাষণ্ড বিজেপি নয়। বিরোধী রাজনীতির কথা বলছিলেন, এখন আপনারা ক্ষমতায়, কেন্দ্রে এবং রাজ্যে, বিরোধীদের পূর্ণ অভয় দেবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে বিরোধীরা সমস্ত দাবি তুলতে পারে, সমস্ত আন্দোলন করতে পারে, নাকি তারাও বাধার মুখে পড়বে? নিশ্চয়ই পারে। আমি জানি তুমি কোন দিকে ইঙ্গিত করছো, আমার এফআইআরটার দিকে, বুঝতে পেরেছি। আমি ওটাতে আসছি। আমি বললাম আমি পালিয়ে যেতে আসিনি, সব উত্তর দিয়ে যাব। নিশ্চয়ই পারে আন্দোলন করা, প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, এবং কোনো শক্তিশালী বিরোধী না থাকলে সরকার ঠিক চেকে থাকে না, এটাও আমি মনে করি। যে কারণে আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমি ওই ভয় মানে আউট ভরসা আইনের কথা তো আসবোই। মানে এই মুহূর্তে বিধানসভায় আমাদের বিরোধী কতজন, মেরে কেটে 80 জন, 80 জনও হবে না, 70-72 জন, কারেক্ট? সেইখানেও মানে আমাদের বাকি সব 208 জন আমাদের বিধায়ক। মাননীয় মুখ্যমন্ত্রী মাফ করবে, মাননীয় অধ্যক্ষ তিনি সময় বেঁধে দিয়েছেন বিরোধী এবং সরকারের সেম টাইম। ইউজুয়ালি কি হয়, প্রোরেটা বেসিসে হয়, যে যার যতজন আছে তার তত মিনিট সে পাবে। আমাদের পুরো 50-50 ভাগ করে দেওয়া হয়েছে, বিরোধী কণ্ঠস্বর রোধ না এক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে আন্দোলন করো, প্রতিবাদ করো, গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের নামে বাঁদরামি বরদাস্ত করা হবে না। দেশের প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর একটা পোস্টার নিয়ে এরকম করে ধরে রাখা, ওর বলা যে মানে পরবর্তীকালে বলা দেখতে পাইনি, বলছে চশমা নেই, বলছে যে আমি ডিউ রেসপেক্ট নিয়ে বলছি, ওটা যদি আপনার বাড়ির কেউ কারোর পোস্টার হতো একই কথা বেরোতো। আপনার খুব নিকট আত্মীয় কারোর যদি হতো,
বেরোতো। সুতরাং এটা বন্ধ করা দরকার। আন্দোলন যারা করছেন করবেন, প্রতিবাদ যারা করছেন করবেন, কিন্তু দেশ টুকরে হোঙ্গে, দেশ মাঙ্গে আজাদি, এই ধারা 370 আবার ফেরতানো, এগুলো করলে তাদের জেলে ফেরতানোর ব্যবস্থা করা হবে। এবং শুধু তাই নয়, যা আজাদি চাইছে সব আজাদ, সবকিছু থেকে আজাদ করে দেওয়া হোক। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, করে দেওয়া হোক। দেশ থেকে চলে যাও, তোমাদের যে দেশের জন্য বুকটা চিন চিন করে, চলে যাও সেখানে, আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং নির্দ্বিধায় আন্দোলন করুন, প্রতিবাদ করুন। কোনো প্রতিবাদকারীদের থামায়নি পুলিশ। শুধুমাত্র এই যে আফরোজের টাইপের যারা একদম সন্ত্রাসবাদী এলিমেন্ট, জেহাদি এলিমেন্ট, তাদেরকে তো গ্রেপ্তার করতেই হবে। এটা সমাজের পক্ষে বিপজ্জনক, ডেঞ্জারাস টু দ্য সোসাইটি। সুতরাং বিওয়্যার অফ ফেক প্রোটেস্টার্স। বুঝলাম। এবং এই যে আপনি মানে একদম তথ্য দিয়ে, উদাহরণ দিয়ে বিধানসভার সময়ের কথা বললেন, এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রত্যেককেই মানতেই হবে। এবার কয়েকটা একটু আপনার অভিজ্ঞতার কথায় চলে আসবো, অভিজ্ঞতা জানতে চাইবো। রাজ্য বিজেপির নেতৃত্বদের মধ্যে অনেকে রয়েছেন, কিন্তু একেবারে যারা রাজ্য সভাপতি ছিলেন বা বর্তমান মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ছিলেন, তাদের সম্পর্কে এক ছোট ছোট কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি, কার থেকে আপনি কি শিখেছেন, প্রত্যেকের কোয়ালিটিজ, লিডারশিপ স্টাইল থেকে। প্রথমে আসবো শুভেন্দু অধিকারী। লিডার, জননেতা, আচ্ছা। এবং অসাধারণ ফটোগ্রাফিক মেমোরি। আচ্ছা। মানে ফটো আপনাকে যদি আজকে দেখেন, আপনার কোনো কাজ মানে মনে হয় যে নোটওয়ার্দি, প্রেজওয়ার্দি। ধরুন আপনি একটা মন্ডল প্রেসিডেন্ট, আমাদের মন্ডল মানে ব্লক যেটা হয়, মন্ডল প্রেসিডেন্টও হতে পারেন। মানে 3 বছর বাদেও আপনাকে মনে রাখবেন, আপনার কি সমস্যা ছিল সেটাও মনে রাখবেন। আচ্ছা, সেই জন্যই হয়তো এই লেভেলে সংগঠনটা সামলাতে পেরেছে। এবং অসম্ভব মানে প্রাণ শক্তি, মানে এটা দর্শকদেরও জানা দরকার। মানে আমি এটা উইটনেস, আমি নিজে দেখেছি। 2021-এর পরে 2026 পর্যন্ত নিরবচ্ছিন্ন রোজ 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 উনি সারা বাংলা চষে বেরিয়েছেন। অ্যাভারেজে এভরিডে 300 কিলোমিটার উনি যাত্রা করতেন, ট্রাভেল করতেন গাড়িতে। মানে একবার আমার তো জিজ্ঞেস করতে পারবো না, এখনো বলছি এটাতে, শুভেন্দু যদি শোনেন আমি জানি না, হয়তো বকবেন। মানে আমার খালি ইচ্ছে করতো যে আপনি কি করে আপনার, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর এনার্জি। এইরকম মানুষ একটা যে খাটতে পারেন, অভাবনীয়। শ্রমিক ভট্টাচার্য অসাধারণ বাগ্মী। মানে আমার ছোটবেলায় আমি যতটুকু কথা বলতে শিখেছি, টেলিভিশনে পার্টির হয়ে কিছু প্যাচ পয়জা শিখেছি, শ্রমিক দা সৌজন্য এক এবং এক। দ্বিতীয়, আমার মনে হয় শ্রমিক দা এমন একটা মানুষ, যে সময় মানুষ জানতোই না যে বিজেপি কি খায় না মাথায় দেয়, সেই মানুষটা, আমাদের কোনো বিধায়ক নেই, সাংসদ নেই, উনি টেলিভিশন কাঁপিয়েছেন, সেই প্রেস কনফারেন্স করে গেছেন প্রত্যেকটা ইস্যুতে। তো শ্রমিকদার মতন বাগ্মী এবং ঠান্ডা মাথার মানুষ অভাবনীয়। সুকান্ত মজুমদার, উনি শিক্ষাবিদ, অত্যন্ত একটা স্বচ্ছ ভাবমূর্তির একজন ব্যক্তিত্ব। কিন্তু সুকান্তদের একটা মানে কি বলবো, আনডিসকভার্ড বা ডিসক্লোজ একটা দিক আছে। উনি অসম্ভব বিটি, কিন্তু খুব সিরিয়াস এতে উনি বিটিও হতে পারেন। মানে একটা ব্যক্তিগত কথাই বলি, ওই আমার একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট ছিল, তো সেখানে কাকলি দি, মানে কাকলি ঘোষ দস্তিদার, এনসিপিআর যিনি সাংসদ, তিনি আমাকে লিখেছিলেন কেমন আছো গো। মানে সেটা নিয়ে আমার রাজনীতিতে যারা আমরা সহকর্মী, সজলদা থেকে শুরু করে সব বাচ্চা ছেলে মেয়ে, তরুণ জ্যোতি, সবাই কেয়াদি কেমন আছো গো এরকম পুরো বদমাইশি করছিল, পুরোটা ট্রেন্ড হয়ে গেল। সুকান্ত দার সাথে দেখা হলে সুকান্ত দা বললেন, আপনাকে তো আমি এটা জিজ্ঞেস করতে পারবো না যে কেমন আছো গো, কিন্তু আপনি ভালো আছেন তো। তো ওনার উইট খুব অসাধারণ, এবং ওনারও ভীষণ ঠান্ডা মাথা, ভীষণ ঠান্ডা মাথা। তৃণমূলের ওই সময় উনি যেভাবে আন্দোলন করেছেন বসিরহাটে, ওনাকে রীতিমতন পুলিশ হেকেল করছে, কিন্তু উনি গ্রাউন্ড ছেড়ে আসেননি। ওটাও মানে এক কথায় মানে কি বলবো, টু গুড, খুব ইমপ্রেসিভ ওটা। আর দিলীপ ঘোষ, ওনার কি গরম মাথা? একেবারেই না। আচ্ছা, দিলীপ দা হচ্ছেন মানে একটা বিরল প্রজাতির রাজনীতিবিদ, যিনি সব জলের মতন সব জায়গায় মিশে যেতে পারেন। উনি একদম ফুটপাতের ধারে
যারা ফুটপাত বাসী তাদের সঙ্গে একদম এমন ভাবে কথা বলবেন যেন তিনি তাদের লোক। আবার যে কোনো জায়গায়, যেরকম রাজনীতির যেরকম জায়গায়, সেখানে উনি সেই তাদের মতন হতে পারেন, স্বকীয়তা বজায় রেখে। ঠিক। আমার দিলীপ দার ওটা মানে মানে এমনিতেই ফ্যান ছিলাম, আরো ফ্যান হয়ে গেছিলাম যেদিন আমি ওই একজন মহিলা, তিনি দিলীপ দাকে ট্রোল করার জন্য, না এটা মহিলা বলে বলতে পারে না, বলে আরে টিভি শোতে পুরুষদের কোনো আপনার আমাদের কোনো মান সম্মান নেই, সব মান সম্মানের দায় মহিলাদের। এটা দিলীপ দা ছাড়া কেউ বলতে পারতো না। অর্থাৎ মানে মুখের উপর রাজনীতিতে কি হয়, রেখে ঢেকে কথা বলা, কিন্তু রাজনীতিতে এরকম সোজা সাপটা বলাও যে যেতে পারে এবং সেটা বলে মানুষ আপনাকে ভালোই বাসবে, এটা দিলীপ দা দেখিয়েছেন। রাজ্য বিজেপির 4 জন নেতার ব্যাপারে বললেন, 3 জন প্রাক্তন রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনার সাক্ষাৎ এবং সেই ব্যাপারে কোনো স্মৃতি? প্রথমে আমি মোদিজিরটা বলছি, কেন স্বরাষ্ট্রমন্ত্রীটা পরে বলছি, এটা পরে বলছি। ঠিক আছে। মানে মোদিজির যে অরা, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। প্রথমবার ওনাকে রিসিভ করতে যখন গেছি, উনি যখন নামলেন ওনার এয়ারক্রাফট থেকে, মানে ওনার চোখের দিকে তাকানো যায়, আমি খুব সিরিয়াসলি বলছি, তুমি আমাকে অন্ধভক্ত বলো, চাড্ডি বলো, মোদিভক্ত বলো, আমার কিচ্ছু যায় আসে না। মানে ওই রকম একটা ব্যক্তিত্ব মানুষের ভাবা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আচ্ছা আচ্ছা লোকের মেল্টডাউন হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। নমস্কার করলে আমাকে ওই গুরু গম্ভীর গলায় যখন বলছে আপকা পরিচয়, আমার না মানে, তো আমি নামটাম বললাম এবং আমাকে উনি 2017-18 সাল, অনেক বছর আগে থেকে উনি আমাকে, তখন তো টুইটার ছিল, এখন এক্স, আমাকে ফলো করতেন, মানে করেন। আচ্ছা। তখন পশ্চিমবঙ্গে হার্ডলি কয়েকজন ছিল, এখনো আমি জানি না কতজনকে করেন পশ্চিমবঙ্গে, কিন্তু আমাকে করতে, আমি যখন আমাকে বললাম যে আপনি আমাকে এক্সে ফলো করেন, আমাকে মানে গৌরবান্বিত করেছেন, উনি আমাকে এরকম করে প্রণাম করছেন। আমি যে বাবা, আপনি তো আমাকে গৌরবান্বিত করেছেন, আমার তো আপনার পায়ে পড়ে যাওয়া উচিত, এইটা এক। এবং মোদিজি হচ্ছেন অত্যন্ত সংবেদনশীল। আচ্ছা। মানে অনেকে বলে না পলিটিক্সে ইমোশন চলে না, পুরো ভুল। সংবেদন থাকতেই হবে। আমি যদি আপনার মনের দুঃখটা না বুঝতে পারি, আমি কি করে পলিটিক্স করব? আমি কি করে আমার জনতার কাছে যাব, মানুষের কাছে যাব, যে আপনারা আমাকে জেতাবেন, কিন্তু আপনার কষ্ট আমি দেখবো না, তো হতে পারে না। একদম। অত্যন্ত সংবেদনশীল এবং সেই সঙ্গে রাজধর্ম কিভাবে পালন করতে হয় উনি দেখিয়েছিলেন। মা মারা গেছে এবং মোদিজি মায়ের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল, মা ওর জীবনের কতটা কি আমরা দেখেছি। সেই মানুষটা মায়ের শেষকৃত্য করে পরে সরকারি প্রোগ্রাম, যেহেতু পূর্ব নির্ধারিত, এটাকে হলে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, নষ্ট হবে, উনি করলেন। এইবারে চলে আসে অমিত শাহজির কথায়। অমিত শাহজি হচ্ছেন টাস্ক মাস্টার। আচ্ছা। এবং প্রচন্ড টাফ টাস্ক মাস্টার, মানে কিছু স্কুলের প্রিন্সিপাল থাকেন না, ভোলেন না, ভোলেন না, উনি হচ্ছেন ওরকম। ধরুন তোমাকে কিছু টাস্ক দিল, জিজ্ঞেস করলো তুমি কতদিনে শেষ করবে, তুমি বললে স্যার আমি এটাকে 10 দিনে করবো। বলে 10 দিনে? তোমাকে আরো 15 দিন, 5 দিন গ্রেস পিরিয়ড দিয়ে 15 দিন করে দিলাম। তুমি খুব খুশি, 15 দিন পেয়ে গেছি, আমাকে আর পৃথিবীতে পায় কে? ঠিক 15 দিনের মাথায় ওনার অফিস থেকে ফোন আসবে, আপনার কি কাজটা হয়েছে? ওকে। এইরকম টাফ মানে কাজ, মানে এখন আমি সিরিয়াসলি বলছি, আমাদের পার্টিতে মানে যে কারণে বামেরা ভয় পায়, আমাদের প্রতিটা কাজ আমাদের লিপিবদ্ধ করতে হয়। যা কাজ করছি আমাকে পার্টিকে রিপোর্ট করতে হয়, আমি কি কি পার্টির জন্য কাজ করলাম। আমাদের অ্যাপ থাকে একটা, আচ্ছা, সেই অ্যাপে সারাল অ্যাপ, সেখানে আমাদের লিপিবদ্ধ করতে হয়, নামো অ্যাপে আপলোড করতে হয়, ঠিক আছে? তো এইগুলো এরকম টাস্ক, তো উনি হচ্ছেন খুব মানে পার্টিকুলার। এবং উনি অবশ্যই ওনারও কি বলবো, যারা ওনার, উনি হচ্ছে নারকলের মতন, বাইরেটা খুব শক্ত, ভেতরটা নরম। আচ্ছা। কিন্তু উনি রাজনীতিটা এইভাবে মানে মানে কি বলবো, ভালোবাসেন বলবো নাকি প্যাশন বলবো আমি জানি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন উনি আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন, মানে নিতিন নবীনজির আগে, নাড্ডাজির আগে অমিত শাহজি ছিলেন, সেই সময়
একটানা খুব ভুল না করলে 3 বছর বা 4 বছর উনি সারা ভারতে প্রবাস করেছেন, বাড়ি যাননি একদিনের জন্য। আচ্ছা, সারা রাজ্যে, বিভিন্ন রাজ্যে প্রবাস করে বেরিয়েছেন। তো এইরকম একটা মানুষ, কাজ পাগলা মানুষ। তো মানে বিজেপির একটা ব্যাপার হচ্ছে, বিজেপি যে কোনো ইলেকশন বলো লাইটলি নেয় না। এটা তো আমাদের শত্রুরাও বলেছে, বিপক্ষের একদম, লোকেরাও একদম। বলেছে। ধরো আমরা 2026-এ জয় পেলাম, ইতিমধ্যে একটা টিম কিন্তু 31-এর প্রিপারেশন শুরু করে দিয়েছে। কিন্তু বামফ্রন্ট বলছে যে 2029-এ বিজেপি শেষ পুরো ভারত। হ্যাঁ, ওটা তো দেখো, শকুনের সাপে কি আর গরু মরে ভাই, বা শকুনরা যতই চাক মহামারী তো লাগবে না। অষ্টম বামফ্রন্ট গঠিত হতে পারেনি। আর প্রতি বছর প্রতি লোকসভা নির্বাচনে একই প্যাচাল পাড়ার কোনো দরকার নেই। বামফ্রন্ট বরং চিন্তা করুক, ওদের এবারে পার্সেন্টেজ কত দিল, 4% না 5%, ওরকমই। ওই 4-5-এর মধ্যে ঘোরাঘুরি করছে। ডবল ফিগারে কিভাবে পশ্চিমবঙ্গ অন্তত যাবে সেটা ওরা চিন্তা ভাবনা করুক। এখন তো ওদের দেউল পুরো সারা ভারতবর্ষ থেকে নিভে গেছে। টিম করে কেরলে জ্বলছিল, সেটাও তো শেষ হয়ে গেছে। আগে চিন্তা করুক নিজেদের অস্তিত্ব রক্ষা করতে, তারপরে বিজেপিকে নিয়ে চিন্তা করবো। আপনারা কনফিডেন্ট? কনফিডেন্ট নই, আমি নিশ্চিত। আচ্ছা, মানে বিজেপি, তুমি একটা জিনিস বলো, তুমি একটা 56-57 বছরের একটা জোকার যিনি মরাল ভিক্টরি পান, তুমি কি তাকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারবে? নাকি কিছু আরশোলাকে তুমি ভাবতে পারবে? নাকি কিছু মদ কারবারি ঘুঙরু সেটকে ভাবতে পারবে? নাকি নাক টিয়া পাখির মতো নাক লম্বা কল চুরি চোরকে তুমি ভাবতে পারবে? নাকি যিনি, যার সময় আমলে তার মানে রাজত্বে এত চুরি হয়েছে, গরু, কয়লা, বালি, ত্রিপল, চাল, মানুষের সম্মান, বালতি, ডাস্টবিন সব চুরি হয়ে গেছে, তাকে ভাবতে পারবে? ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী। ম্যাডাম, একটা পলিটিক্যাল প্রশ্ন করে তারপর আমরা র্যাপিড ফায়ারে চলে আসব। আপনি কাকলি ঘোষ দস্তিদার ম্যাডামের নাম করছিলেন, এবং এই যে ভালো তৃণমূল বলে যাদেরকে নতুন একটা দলে প্রথমে যারা মার্চ করলো, এবং কানাঘুষো শোনা যাচ্ছে যে তারা বিজেপিতে ইনক্লুড হয়ে যেতে পারে, এটা কিসের জন্য? কেবল কি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্দিষ্ট কিছু বিল যেগুলো পাশ করানোর আছে বিজেপির, সেইগুলো করানোর জন্য বিজেপি নেতৃত্বও জানে যে এটা কর্মী সমর্থকদের মনোভাবের এগেনস্টে যাচ্ছে, তাও করতে বাধ্য হচ্ছে? অনেকগুলো, মানে এটা একটা প্রশ্ন না, অনেকগুলো প্রশ্ন। আমি আচ্ছা। সাধ্য মতন খুব সিম্পল করে বোঝানোর একদম, জন্য একদম। উত্তর দিচ্ছি। ঠিক, এটা অনেকের মনেই প্রশ্ন আছে। প্রথম কথা, যারা কাকলিদি থেকে শুরু করে যারা গেছেন, তারা কিন্তু তৃণমূল যারা ঠিক ছিল, তারা পার্টিতে ছিলেন এতদিন, তারা নিজেদের মতন করে রাজনীতি করেছেন। কিন্তু দেখো, দস্যু রত্নাকরও তো বাল্মীকি হয়েছে। তো আমি যদি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আমি যদি একটা অন্য সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো না? আচ্ছা, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিলেন, উনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, গাদ্দার। বুঝিয়ে বলো, উনি একটা দল তৈরি করে ফেললেন পুরো কংগ্রেসটাকে ভাঙিয়ে শেষ করে, তাহলে উনিও গাদ্দার? আমাকে লজিকে কথা বলো ভাই। আচ্ছা, আমি তো আরেকটা খুব মজার উদাহরণ দিচ্ছি। ধরো তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, তোমার প্রাপ্ত নম্বর হচ্ছে 80। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ক্লাসের সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, ফিফথ বয় এরা মিলিয়ে এরা পেল 85। বললো না আমরাই ফার্স্ট। এটা কি লজিক হয় বলো? হ্যাঁ, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, হয় কি হয় না? লজিক্যালি তো হয় না। হয় না। মহারাষ্ট্রে এটা হচ্ছিল। ভারতীয় জনতা পার্টি একক সব থেকে বেশি সংখ্যা আসন পেয়েছিল, এবং বাকি কংগ্রেস, শরদ পাওয়ারের দল। পরবর্তীকালে অন্যরা বলল না আমরা 1 নম্বর। কিন্তু পরবর্তীকালে যখন ওদেরই কিছু বিধায়ক যখন চলে এলেন, যখন শিবসেনা ভাগ হয়ে গেল, সেটা হচ্ছে গদ্দারি। সেটা বিজেপি তখন নিজেদের পেশি শক্তি লাগাচ্ছে। কিন্তু ওরা যখন জিনিসটা করেছিল, অত্যন্ত অন্যায্য কাজ করেছিল, সেটা গদ্দারি ছিল না। ওই বলে না, মানে ওই কি
তুমি কাটলে চিমটি, আমি কাটলে দাঁত কপাটি, কি একটা ওই রকম। আচ্ছা, যে এইবার আমি তোমাকে বলে দিই আমাদের রাজ্যে কি হয়েছিল 2021-এর পরে। আমরা 77টা আসন পেয়েছিলাম, ঠিক। হ্যাঁ আমরা জিততে পারিনি, হুম কিন্তু সেই সময় আমার দল হুম বা আমার দলের কোনো নেতা, আমার দলের কোনো আমাদের মতন যারা টিভিতে যাই হুম হুম, স্পোক্স পার্সন, কেউ কিন্তু না আমার নেতৃত্বের বদনাম করেছে, না বলেছে আমার দম বন্ধ হয়ে আসছে, না বলেছে এখানে ফ্যাসিজম চলে, গণতন্ত্র নেই দলের মধ্যে, কেউ বলেনি। শুধুমাত্র যারা ক্ষমতার লোভে এসেছিল, হুম, তারা যখন দেখলো দল বিজেপি ক্ষমতায় আসে, তারা আবার গুটি গুটি পায় ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে গেছিল, তাদের কথা বলছিল। যারা বিজেপিতে এসছেন হুম, তারা তো কেউ ফেরত যায়, তারা বলেননি হুম, যে আমরা হয়েছি। কিন্তু 2021 পরে ক্রমাগত কি হয়েছে, যে বিজেপির বিধায়কদের জোর করে হোক, ভয় হোক, ভক্তিতে হোক, তাদের তৃণমূলে যোগদান করানো হয়েছে। এবং শুধু তাতেই থেমে থাকেনি, মানে অধ্যক্ষ মহোদয় যখন যিনি ছিলেন সেই সময়, তুমি ভাবতে পারছো ওরা বিধানসভার ভেতরে তারা বিজেপি হিসেবে গুনত, বিধানসভার বাইরে তারা তৃণমূল। মানে কিরকম দ্বিচারিতা, অ্যান্টি ডিফেকশন তাদের উপর লাগু করা যেত। তুমি জানো যে 2/3 না গেলে অ্যান্টি ডিফেকশনের আওতায় ওদেরকে আনা যেতে পারে, হ্যাঁ, ওদের ওদের বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে, হুম, সেটা করেনি। অথচ এরা যারা গেছেন এনসিপিআই তে, পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয় তারা বা তাদের দল, সেটা আমার উচ্চ নেতৃত্ব ঠিক করবে, পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করবো, পালিয়ে যেতে আসেনি বলছি। কিন্তু এই যে অ্যান্টি ডিফেকশন যেখানে লাগু করা যেত যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লাগু না করিয়ে এখন এক তো এক ফেরেববাজ ভাইপো, একটা চোর ডাকাত, আর দ্বিতীয় হচ্ছে আরেকটা চোর, উনি ইংরেজি ছাড়া কথা বলতে পারেন না, মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন, উনি নিজের মানে সংসদের পাসওয়ার্ড বিক্রি করেন ভালো দামি জুতো, দামি দামি ঘড়ি, দামি আংটি, দামি ব্যাগের জন্য। এরা বলছেন এটা আনকনস্টিটিউশনাল। আরে তোরা আগে জিজ্ঞেস কর তোর তদানীন্তন দলের নেত্রীকে, তদানীন্তন যিনি অধ্যক্ষ ছিলেন বিমান বাবুকে, যে এটা যদি আনকনস্টিটিউশনাল হয় তাহলে ওইটা কি ছিল, নো কনস্টিটিউশনাল। সুতরাং এরা এখন এদের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, এবং জল যেরকম ভাবে গড়াবে তখন উত্তর দেওয়া যাবে। বেশ। কর্মী সমর্থকদের কি বলবেন? কারণ তাদের অনেকের এটা মানসিক ক্ষোভ যে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করে দলটাকে জেতালাম তারাই এখন আমাদের যদি নেতা হয়ে বসে ওপরতলায়। না, বলা হয়নি তো সেটা। আচ্ছা, যে 3জন রাজ্যসভায় যে গেছেন তারা নিজেদের রাজ্যসভার সাংসদ পদ খারিজ করেই গেছেন, হুম, রীতিমতন তারা পদত্যাগ করে তারপরে গেছেন। এবং যেটা বললাম, যারা রাজ্যসভায় গেছেন তাদের যে চিন্তা ভাবনা পাল্টেছে, ওকে, নিশ্চয়ই তাই। কিন্তু গ্রাউন্ড লেভেলে যেগুলো বলা হয়েছে, হুম, আমরা আমাদের পার্টিতে আমরা একদম শ্রমিকদা যেটা একদম দরজা আটকে রেখে দিয়েছিলেন। মানে আমার তো ভয় হচ্ছে কোনোদিন না ভাইপো ফেরেববাজটা অ্যাপ্লিকেশন করে বসে, নেবেন দলে? কখনোই না। কোনো জোচ্চোরদের জায়গা নেই বিজেপিতে। আরো একবার বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টিতে চোর, জোচ্চোর, ফেরেববাজ, পিসি ভাইপোর কোনোদিন কোনো জায়গা নেই। থ্যাংক ইউ ম্যাডাম অবস্থান ক্লিয়ার করার জন্য। আশা করি অনেক মানুষের কাছে ক্ল্যারিটি আসবে। ম্যাডাম, আপনাকে যদি বলি যে আজকের দিনে আপনার এই দীর্ঘ জার্নির লার্নিং থেকে, এক্সপিরিয়েন্স থেকে, ধরুন আমাদের রাজ্যের একটি 19-20 বছরের মেয়ে, সে পলিটিক্সে আসতে চায়, সে পলিটিক্যাল অ্যাম্বিশন রাখে, সমাজ বদলানোর, দেশ বদলানোর, তাকে কি পরামর্শ দেবেন? কি কি গুণ তার মধ্যে থাকতে হবে, কি কি আয়ত্ত করতে হবে? নিশ্চয়ই প্রথম কথা আমরা চাই, হুম, আমি তো ব্যক্তিগতভাবে চাই যে স্কুল কলেজে ছাত্রছাত্রী যারা মানে এই প্রজন্মর হুম, আসল জেনজি, তারা আসুক রাজনীতিতে, ধ্বংসাত্মক নয়, দেশ গড়া রাজনীতি করো। এমন রাজনীতি করো না যেখানে তোমাকে দেশ টুকরো করার মানে তোমাকে পাঠ পড়ানো হচ্ছে, মন্ত্রগুপ্তি দেওয়া হচ্ছে। বরং এমন ভাবে থাকো যেটা ওই স্পেস এক্স এর বাচ্চাগুলো, ওরাও তো জেনজি, ঠিক, তারা অন্তরিক্ষে তারা আমাদের এখান থেকে স্যাটেলাইট পাঠাচ্ছে, এইরকম দৃষ্টান্ত স্থাপন করো। আর দেশকে সমৃদ্ধ করার, দেশকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে দল, আমার দল হতে হবে না, তোমাদের যদি মনে হয় অমুক দলই সেটাই করো,
কিন্তু দেশকে ভাঙার বা বিদেশি শক্তির কাছে যারা নিজেদের বিক্রি করে দিয়েছে মোটা মোটা চেকের বিরুদ্ধে, মোটা মোটা টাকার বিরুদ্ধে, তাদের কাছে যেও না। শিরদাঁড়াটা রিজু রেখে, একদম দৃঢ় রেখে তোমরা এগিয়ে যাও। আপনি বলছিলেন যে আমার দলে না হলেও চলবে, অন্য দল ফলো একদম। করলে সেটাও। আপনার জীবনে এরকম কোন রাজনীতিবিদ যিনি আপনার মতাদর্শের বিরোধী দলে আছেন বা ছিলেন, কিন্তু যাকে আপনি ফলো করেন, যার থেকে অনেক কিছু শিখেছেন? দেখো, আমার যদি তুমি বলো যে আমার আদর্শের একেবারে বিপরীত, বুদ্ধবাবু অত্যন্ত ভদ্র মানুষ, তার বিরুদ্ধে দুর্নীতির অন্তত কোনো প্রমাণ আমরা পাইনি বা ওঠেনি। বুদ্ধবাবুকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। অন্যদিকে যদি কংগ্রেসের কথা চিন্তা করো, ইন্দিরা গান্ধী, তাকে আমি রেসপেক্ট করি দুটো কারণে। একটা হচ্ছে মহিলা হিসেবে নিজেকে ওই জায়গায় এলিভেট করা, একজন নারী হিসেবে একজন অন্য নারী তাকে সম্মান জানাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তিনি কিছু কিছু ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই তার ডাকা জরুরি অবস্থার আমরা প্রতিবাদ জানাই, গণতন্ত্রের কণ্ঠরোধ প্রতিবাদ জানাই, কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে নিশ্চয়ই তার কি বলবো, রেসপেক্ট পাওয়ার যোগ্য তিনি। বর্তমান রাজনীতিবিদদের মধ্যে হাম্বা আম্বার আম্বার আম্বা তো করতে পারবো না রেসপেক্ট, বা ঘুংরু সেট যারা শীষ মহল বানিয়ে থাকেন, তাদের রেসপেক্ট করার মতো কেউ নেই। এই প্রজন্মের মানুষের কাছে আমার মনে হয় অন্যতম, শুধু আমাদের দেশের না বিশ্বের অন্যতম সেরা সেরা নেতা হচ্ছে একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। বেশ ম্যাডাম, এই যে চূড়ান্ত ব্যস্ততা, প্রত্যেক দিন টিভি ডিবেট, সংগঠন, বৈঠক, মিটিং, স্ট্র্যাটেজি, সবকিছু টাইম ম্যানেজমেন্ট করেন কি করে? এটা আমাদের স্টুডেন্টদের কাছে একটা স্ট্র্যাটেজি হিসেবে কেস স্টাডি হতে পারে। আমি না একদম ভাগ করে নিই, মানে আমি চেষ্টা করি খুব পাংচুয়াল থাকার। এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে যদি আমি ধরো কোথাও 10 মিনিট 15 মিনিট দেরি হয়ে যায়, ওইটা না স্নোবলিং হয়ে অনেকটা দেরি হয়ে যায়। প্রথম এটা একটা ছক করে নিতে হবে যে ট্রাফিক আছে, এখান থেকে ওখানে পৌঁছবো, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, আমাকে 10 মিনিট পরে বাফারিং টাইম রাখতে হবে। তৃতীয় হচ্ছে যে একদম কুল হেড, ঠিক আছে, এটার পরে ওটা করবে, বা যে কাজটা করছে এনজয় করতে হবে। তো আমি মানে যাচ্ছি, ও আবার করতে হবে, এটা যেতে হবে, ওটা করতে হবে, সেইটা করা যাবে না কোনোভাবে। আচ্ছা, ঠিক আছে। তো সব মিলিয়ে মানে ঠান্ডা মাথায় টাইম গুলোকে ভাগ করে নিয়ে করবে, নিজের জন্য অবশ্যই কিছু টাইম বার করবে। সেটা তুমি হেডফোন লাগিয়ে গান শুনতে পারো, যখন যদি গাড়ি থাকে গাড়িতে যাওয়ার সময় কিছু ভালো জিনিস দেখতে পারো, পড়তে পারো, একটুখানি পড়ার অভ্যেসটা রাখতে হবে, এটা খুব জরুরি। আমাকে জিজ্ঞেস করুন এখন কি পড়ছি, অনেকদিন আমার পড়া হয়নি কিছু। আমাদের একজন আমার এক বন্ধু, তিনি হচ্ছেন একটা বই লিখেছেন, সেটা হচ্ছে যে মানে রেড এক্সিট, যেটা নাক্সাল আন্দোলন যেভাবে নির্মূল করেছে ভারত সরকার, সেটা নিয়ে ওটা একটু পড়তে চাই, কারণ প্রচুর তথ্য আছে, এগুলো আমার বলতে কাজে লাগবে। তুহিন সিনহা, ওর বইটা আমি শুরু করব, মনে মনে ঠিক করে রেখেছি 3 দিন থেকে, এখনো হয়নি, শুরু করবো। থ্যাংক ইউ ম্যাম। স্টুডেন্টদের জন্য তো আমি বলবো, এক আপনার প্রতিশ্রুতি আছে সরকারি চাকরির দিক থেকে 100%, আরো একবার প্রাইভেটও, শিল্প এলে চাকরি হবে, শিল্প এলেই চাকরি হবে। শুধু মেইন শিল্পকে অনুসারী শিল্প, তার সাথে অক্সিলারি শিল্প আছে। মানে আমি ধরো, শুধু তাই নয়, তুমি ব্যবসার কথা, আমি একটা জিনিস, এটা আমার একটু কন্ট্রোভার্সিয়াল, বাঙালিরা আমাদের মানসিকতাই হচ্ছে চাকরি করবে, হয় সরকারি চাকরি না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাহলে টিচার হবে। একটু ব্যবসা করার কথা ভাবো না, যে এত শিল্পের সম্ভাবনা আছে, এবং সেই শিল্পতে রাজ্য সরকার, কেন্দ্র সরকার রীতিমতন মদত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্কিম আছে বিশ্বকর্মা যোজনা, যারা আর্টিসানস তাদের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেটা পশ্চিমবঙ্গে আগের সরকার সেটা তারা ইমপ্লিমেন্ট হতে দেয়নি। তো সেই জায়গায় এবার আমাদের তো শুরু হবে আবার করে। তো যারা ধরো সেরকম ভাবে পড়াশোনায় উৎকৃষ্ট হতে পারেনি, তারাও কাজ করতে পারবে। মোবাইল রিপেয়ারিং, এসির কাজ,
গাড়ির কাজ, কম্পিউটারের কাজ, যেগুলো বিভিন্ন ধরনের স্কিল। স্কিল, এবং সেই এটার সময় যখন তারা ওই স্কিল ডেভেলপমেন্টটা করবেন তাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে, ওকে, সার্টিফিকেট দেওয়া হবে। তো প্রচুর কাজ আছে। তোমরা শুধুমাত্র চাকরি, নিশ্চয়ই সরকারি বেসরকারি সব জায়গায় নিজেদের উইন্ডোটা, মনের জানালাটা খুলে দেয় না। তো এটা না করলে তোমাদেরই পরবর্তীকালে অসুবিধা হবে। কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করো, এখন যেটা করছো, পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামস এর জন্য প্রস্তুতি নাও। এবং পশ্চিমবঙ্গ সরকারের এটা প্রতিশ্রুতি যে স্বচ্ছভাবে পরীক্ষা হবে। বেশ, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ইনস্টিটিউটে আসার জন্য। এবং আমরা আশা করব যে নতুন সরকার, আপনাদের দলের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যবাসীকে, সেই সবকিছু পূরণ হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ।